তো প্রাচীন প্রস্তর যুগ অর্থাৎ এই যে প্রস্তর যুগকে আমরা তিন ভাগে ভাগ করেছিলাম সেটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, তারপর মধ্য প্রস্তর যুগ, আর একটা ছিল নব্য প্রস্তর যুগ, তাই তো। সময়কালটা আমরা দেখেছিলাম অর্থাৎ প্রায় 10,000 থেকে মধ্যপ্রস্তর যুগ থেকে শুরু হয়েছিল, 10,000 থেকে 4,000। এর আগে আমরা 5 লক্ষ থেকে 10,000 দেখেছিলাম, এবং নব্যপ্রস্তর যুগ 4,000 থেকে বর্তমান। এই যে তিনটে ভাগে আমরা ভাগ করেছিলাম। এরপর স্টোনেজের পর আমরা কোন ক্লাসটা করেছিলাম, অর্থাৎ আমরা দেখেছিলাম স্টোনের পরে আমরা দেখেছিলাম আবিষ্কার কী হয়েছিল, কপার এজ। তারপর কী হয়েছিল, কপার এজ, তামার যুগ, কপার এজ, তামার যুগ। তামার পরবর্তী সময়ে আমরা দেখেছি ব্রোঞ্জ এসেছিল, তাই তো। ব্রোঞ্জ ব্রোঞ্জের যুগ এসেছিল, মানুষ ব্রোঞ্জ আবিষ্কার করেছে, তাই তো। এই সময়কালে আমরা দেখেছিলাম সময়কালটা কীরকম ছিল। এই ব্রোঞ্জের সময় তো কী ছিল, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, হরপ্পা সভ্যতা। সময়কাল কী ছিল, 2750 বিসি থেকে বা 2700 বিসি থেকে আমরা 1500 বিসি পর্যন্ত সময়কাল, অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দ, বিসি মানে খ্রিস্টপূর্বাব্দ, 2750 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কাল আমরা আইভিসি অর্থাৎ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের সময়কাল দেখেছিলাম। এরপর আমরা কি দেখেছিলাম, ব্রোঞ্জের পর অর্থাৎ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের পর আবার ধীরে ধীরে আবার এই যে সিভিলাইজেশন তৈরি হয়েছিল, সভ্যতা তৈরি হয়েছিল, সেটা আবার একটু অবনতির দিকে চলে যায় এবং আবার একটু গ্রাম্য পরিবেশে চলে যায়, সেটা হচ্ছে বেদিক পিরিয়ড। এর পরবর্তী সময় অর্থাৎ ব্রোঞ্জের পরে দেখি আয়রনের আবিষ্কার হয়েছিল। তাহলে আমরা এই যে আয়রন এজ বলতে পারি এই সময়কালটাকে, আয়রন এজ। এবং এই আয়রন এজে আমরা দেখেছিলাম, অর্থাৎ এখানে কি ছিল, সেই সময়কালটা আমরা দেখেছিলাম বেদিক পিরিয়ড। এগুলো আমরা পড়ে নিয়েছি, বেদিক পিরিয়ড, বৈদিক সভ্যতা। তাহলে বৈদিক সভ্যতাকে আমরা পড়েছিলাম, বৈদিক সভ্যতাকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে আদি বৈদিক যুগ, একটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। আর্লি ভেদিক পিরিয়ড ছিল, আর একটা ছিল লেটার ভেদিক পিরিয়ড। আর্লি ভেদিক পিরিয়ডের সময়কাল কী ছিল, আশা করছি সবার মনে আছে, 1500 বিসি থেকে 1000 বিসি পর্যন্ত সময়কাল। তারপর লেটার ভেদিক পিরিয়ডে আমরা দেখেছিলাম কি 1000 বিসি থেকে 600 বিসি পর্যন্ত সময়কাল। তো এই যে আমরা ভেদিক পিরিয়ডে দেখেছিলাম কিভাবে মানুষের যে কাজকর্ম অর্থাৎ তাদের যে পেশা, সেই প্যাস্টোরাল থেকে কিভাবে তারা এগ্রিকালচারের দিকে পরিণত হয়েছিল। অর্থাৎ তারা প্রথম দিকে আমরা দেখেছিলাম আর্লি ভেদিক পিরিয়ডে তারা কি করত, তাদের জীবিকা পশুপালন ছিল, এবং লেটার ভেদিক পিরিয়ডে কি তাদের জীবিকা কি হয়ে উঠেছিল, এগ্রিকালচার, তাই তো। কারণ কি হয়েছিল, 1000 বিসির অ্যারাউন্ড 1000 বিসি এই সময়কালটায় কি হয়েছিল, এই আয়রন অর্থাৎ লোহার আবিষ্কার হয়েছিল। ফলে মানুষ কি সেই লোহা দিয়ে বিভিন্ন ধরনের লাঙল বা বিভিন্ন ধরনের অস্ত্রপাতি তৈরি করে, সেগুলো দিয়ে তারা ধীরে ধীরে কি করলো, জঙ্গল কাটতে শুরু করলো, এবং সেই জায়গায় তারা কৃষি জমি তৈরি করে সেখানে চাষবাস করতে শুরু করেছিল, তাই তো। তাহলে এই যে তাদের পরিবর্তন, একটা হিউজ পরিবর্তন ঘটেছিল। এই যে ব্যাপক পরিবর্তনের পর আমরা দেখেছি এর পরবর্তী সময় এই যে বৈদিক পিরিয়ডে কি ধর্ম ছিল, বৈদিক ধর্ম। তারপর হিন্দু ধর্মের ব্রাহ্মণদের প্রাধান্য ছিল। তারপর আমরা বৈদিক পিরিয়ডের পরে দেখেছি বুদ্ধা এজ শুরু হয়ে যায়, তাই তো। বুদ্ধা এজ শুরু হয়ে যায়, অর্থাৎ বৈদিক পিরিয়ডের দিকে আমরা জনপদ তৈরি দেখেছিলাম, এবং জনপদগুলি একসাথে হয়ে কী হয়েছিল, মহাজনপদ হয়ে গেছিল। অর্থাৎ এই মহাজনপদ মানে যে সময়কালটা ছিল, অর্থাৎ 600 বিসি থেকে এই মহাজনপদগুলো তৈরি শুরু হয়েছিল। এবং এই সময়কালটাতেই আমরা বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম এগুলো আমরা পড়েছি। বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম বিস্তার লাভ করছিল ধীরে ধীরে। কেননা বৈদিক পিরিয়ডের দিকে শেষের দিকে আমরা দেখেছিলাম ব্রাহ্মণদের যে উৎপাত, অর্থাৎ তাদের যে সমাজের তাদের যে একটা আধিপত্য বেড়ে গিয়েছিল, সেটা কমানোর জন্য বা মানুষ তাদের পরিবর্তন চাইছিল, ধর্মের মধ্যে একটু মানে তাদের নতুন ধর্ম চাইছিল, ফলে তারা কি এই বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম গ্রহণ করেছিল। তাহলে এই সময়কালে কি চলছিল, মহাজনপদ। এবং আমরা সেই অনেকগুলি 16টি মহাজনপদের কথা পড়েছিলাম, আশা করছি সবার মনে আছে সেই 16টি মহাজনপদের নাম, এবং তাদের রাজধানী সম্পর্কে আমরা পড়েছিলাম। এবং শেষে আমরা দেখেছিলাম মগধ
মহাজনপদ, সেই মগধ মহাজনপদ সব থেকে শক্তিশালী হয়ে উঠেছিল, তাই তো? এবং সেখানে শাসন করেছিল কিছু শাসকরা, সেই শাসন করেছিল এবং সেই মহাজনপদে এই মগধের ওপর যারা শাসন করেছিল, শেষ যে নন্দ বংশ ছিল, নন্দ বংশ, সেই নন্দ বংশ শাসন করছিল। সেই নন্দ বংশকে ধ্বংস করে ধননন্দ, নন্দ বংশের শেষ রাজা ধননন্দ, ধননন্দকে, নন্দ বংশের শেষ রাজা কে ছিল? ধননন্দ। সেই ধননন্দকে পরাজিত করে কে? পরাজিত কে করেছিল? চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য কার সাহায্যে? চাণক্য, কৌটিল্য, বিষ্ণুগুপ্ত, বা যাকে আমরা ভারতের মেকিয়াভেলি বলি, তাই তো? বিষ্ণুগুপ্ত, চাণক্য, এই যে চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্য মগধের ওপর তার শাসন শুরু করে, তাই তো? সেই চন্দ্রগুপ্ত মৌর্য শাসন করে দীর্ঘদিন, আমরা দেখেছিলাম চন্দ্রগুপ্ত মৌর্যের পর বিন্দুসার শাসন করে, বিন্দুসার, বিন্দুসার শাসন করে, তারপর আমরা দেখেছি অশোক শাসন করে দীর্ঘদিন। তো এইভাবে আমরা দেখেছিলাম অশোকের পর মৌর্য সাম্রাজ্য, অশোক শাসন করার পর মৌর্য সাম্রাজ্য ধীরে ধীরে কি হয়েছিল? উইক হয়ে যাচ্ছিল, দুর্বল হয়ে যাচ্ছিল। এবং শেষ মৌর্য সম্রাট কে ছিল? বৃহদ্রথ। বৃহদ্রথ, শেষ মৌর্য সম্রাট কে ছিল? বৃহদ্রথ। বৃহদ্রথ, বৃহদ্রথকে কে হত্যা করেছিলেন? তারই সেনাপতি, তার সেনাপতি কে ছিলেন? পুষ্যমিত্র শুঙ্গ। আগের ক্লাসে আমরা জেনেছিলাম, পড়েছিলাম, আশা করছি সবার মনে আছে। তাহলে শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথকে হত্যা করে পুষ্যমিত্র শুঙ্গ এবং শুঙ্গ বংশের সূচনা করে। তাহলে অশোকের মৃত্যুর পর অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করে, ঠিক আছে? তারপর ধীরে ধীরে যখন আমরা দেখেছি যে মৌর্য বংশ ধীরে ধীরে কি হয়ে যায়, অশোকের পর ধীরে ধীরে দুই ভাগে ভাগ হয়ে যায়, আমরা দেখেছিলাম। একটা হচ্ছে পূর্ব দিকে, একটা পশ্চিম দিকে। তো আমরা কি দেখেছিলাম আগের দিন, আশা করছি সবার মনে আছে, যে আমরা যদি একটু ম্যাপটা আঁকার চেষ্টা করি, তাহলে আমরা দেখেছিলাম, আমরা যদি মানে ধরি এটা আমাদের ভারতের ম্যাপ, ঠিক আছে? তাহলে আমরা দেখেছি যে এই পূর্ব দিকে এবং পশ্চিম দিকে দশরথ এবং কুণাল, তারা মৌর্য সাম্রাজ্য দুই ভাগে ভাগ হয়ে যায়, তাই তো? দশরথ এবং কুণাল শাসন করতে থাকে। তাহলে এই পশ্চিম দিকে এবং পূর্ব দিকে দুই ভাগে ভাগ হয়ে যায়। এই পূর্ব দিকে কারা শাসন করে? নেটিভ রুলার যারা ছিল, অর্থাৎ এই যে পুষ্যমিত্র শুঙ্গ আমরা আগের দিন ক্লাসে পড়েছিলাম, অর্থাৎ এই জায়গায় যারা স্থানীয় নেটিভ রুলার ছিল, স্থানীয় শাসকরা ছিল, অর্থাৎ এরা কাদের অধীনে ছিল? এরা মৌর্যদের অধীনেই ছিল। এই যে শুঙ্গ, শুঙ্গ কাদের অধীনে ছিল? এই শুঙ্গরা মৌর্যদের অধীনে, এদের। তারপর সাতবাহন, কানভা ডাইনেস্টি, এই যে এরা শাসন করতো কাদের কাদের অধীনে? মৌর্যদের অধীনে। এবং মৌর্যরা যখন দুর্বল হয়ে যায়, পরে সেই সুযোগে এরা নিজেদেরকে কি করে? স্বাধীন ঘোষণা করে। অর্থাৎ এই জায়গায় আমরা দেখেছি এই মধ্য ভারতের দিকে এখানে কারা? সাতবাহনরা, সাতবাহনরা, সাতবাহনরা শাসন করে। এইদিকে কলিঙ্গ যেটা দখল করে নিয়েছিল অশোক, সেই কলিঙ্গ আবার নিজেকে কি করে? নিজেকে, কলিঙ্গ আবার নিজেকে স্বাধীন বলে ঘোষণা করে। আর এই জায়গায় কারা? শুঙ্গরা আবার শাসন করে শুরু করে। শুঙ্গ বৃহদ্রথকে হত্যা করে শুঙ্গ, শুঙ্গ শাসন শুরু হয়। এবং শুঙ্গদের হারিয়ে তারপর আমরা দেখেছি কাণ্ড বংশের সূচনা হয়। তাহলে এই দিকে এই ঘটনা ঘটছিল। আর দক্ষিণ দিকে একদম ডিপ সাউথের কথা যদি বলি, একদম দক্ষিণ দিকে এইদিকে চেরা, চোল এবং পান্ডিয়া এরা শাসন করছিল। তাহলে এটা হচ্ছে পূর্ব ভারত এবং দক্ষিণ ভারত, মধ্য ভারতের ঘটনা ঘটছে। এইবার এই পশ্চিম ভারতে কি ঘটনা ঘটছিল, অর্থাৎ এই যে আফগানিস্তান, পাকিস্তান, ভারতের পশ্চিম দিকে রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, এই জায়গাগুলোতে কি ঘটছিল? তাহলে এই জায়গাগুলোয় হচ্ছে, তাহলে এইদিকে বাইরে থেকে আক্রমণ হয়েছিল, ফরেন ইনভেশন হয়েছিল। তাহলে আজকে আমরা ফরেন ইনভেশন সম্পর্কে জানবো। বৈদেশিক আক্রমণ, বিদেশ থেকে যে আক্রমণ হয়েছিল সেই আক্রমণ সম্পর্কে আজকে আমরা জানব। তাহলে এই ছিল একটা ওভারঅল ধারণা যে আমরা কতটুকু পড়েছি এবং আজকে আমরা কোথায় এসেছি। ধীরে ধীরে এই শুরু থেকে
আজকে পোস্ট মৌরিয়ান পিরিয়ডের আজকে আমরা যে বাইরে থেকে বৈদেশিক আক্রমণ, সেই বৈদেশিক আক্রমণ সম্পর্কে আজকে আমরা জানব। ঠিক আছে? এইবার তাহলে আজকে আমরা বৈদেশিক আক্রমণ সম্পর্কে জানবো। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, ম্যাপটা যদি ভালো করে দেখি, ম্যাপটা ভালো করে দেখলে এখানে দেখা যাচ্ছে এই যে মধ্য ভারতের এখানে সাতবাহনরা শাসন করছে, আর এই জায়গায় শুঙ্গরা শাসন করছে। শুঙ্গদের পর এই জায়গাকে কান্যরা শাসন করবে, তাই তো? কিন্তু এই দিকে কি ঘটনা ঘটছিল, এই যে আমরা জানি এটা হচ্ছে কি চায়না, চায়না। এই চায়নার ওপরে এই জায়গায় কারা শাসন করতো? ইউজি ট্রাইব, ইউজি ট্রাইব। এইবার ইউজি ট্রাইব যারা ছিল এরা খুব খতরনাক ছিল, এদের খুব শক্তি ছিল। এইবার ইউজি ট্রাইব কি করছে? ইউজি ট্রাইবরা চায়নার এদিকে এদের নিজের যে বিস্তার, সেই বিস্তার চায়নার দিকে করতে পারছিল না, কারণ এইদিকে চায়নার গ্রেট ওয়াল অফ চায়না আছে, গ্রেট ওয়াল অফ চায়না। ফলে এইদিকে তারা এগোতে পারছিল না। ফলে এরা এদিকে যেহেতু এগোতে পারছিল না, এইদিকে আবার কি, এইদিকে এই জায়গায় কি আছে? গ্রেট হিমালয়া। তাহলে এই দিক দিয়ে তো এরা আসতে পারছে না, ফলে আবার এই দিকেও যেতে পারছে না। ফলে এই ইউজি ট্রাইব যারা ছিল, এই ট্রাইব অর্থাৎ এই যে ইউজি বংশ, এরা কি করে? এরা এইদিকে চলতে শুরু করে, এইদিকে চলতে শুরু করে। এইবার এইদিকে কারা ছিল? ইউজি ট্রাইব যখন এদিকে চলতে শুরু করে, এইখানে কারা ছিল? এখানে ছিল সিনথিয়ানরা বা সাকা ট্রাইব, সিনথিয়ান যাদের বলি আমরা। ঠিক আছে? এইবার যখন ইউজিরা এইদিকে চলে আসছে পশ্চিম দিকে, ফলে এই সাকা রুলার এরা এরা কি করছে? এরা আরো নিচের দিকে চলে আসতে শুরু করছে। ঠিক আছে? ফলে এই জায়গায় যারা ছিল ইন্দো গ্রিকরা, ইন্দো গ্রিক, ইন্দো গ্রিকরা। আবার নিচ দিকে কারা আছে? এই নিচ দিকে ছিল পার্থিয়ানরা, পার্থিয়ানরা নিচ দিকে ছিল। ফলে আবার এই মাঝখানে এই ইন্দো গ্রিকরা মাঝখানে পড়ে গিয়েছিল। ফলে এরা আর কোনো পথ না পেয়ে এবং ইন্দো গ্রিকরা কিছুটা এই জায়গায় দুর্বল হয়ে পড়ছিল। ফলে এরা নিজেদের শাসন বিস্তার এই দিকে শুরু করে, অর্থাৎ উত্তর পশ্চিম ভারতের দিকে এরা এগোতে শুরু করে। এবং এরাই প্রথম, মৌর্য বংশের পর এরা কি করে? এরাই প্রথম যারা বিদেশি আক্রমণ শুরু করে, এবং এরা হিন্দুকুশ পর্বত পেরিয়ে উত্তর পশ্চিম ভারতবর্ষে প্রবেশ করে। কোন পর্বত পেরিয়ে? হিন্দুকুশ পর্বত পেরিয়ে। তাহলে কেন এই ফরেন ইনভেশন শুরু হয়েছিল আফটার দ্য মৌরিয়ান পিরিয়ড, এটা বোঝা গেল। এবং আমরা দেখেছিলাম মৌর্যদের সময়ে সারা ভারতবর্ষ মৌর্যদের অধীনে একটি সেন্ট্রাল কমান্ড হিসাবে মানে সারা ভারতবর্ষ পরিচালিত হচ্ছিল। এবার মৌর্যরা যখন দুর্বল হয়ে পড়ছিল, বিভিন্ন ভাগে ছোট ছোট ভাগ হয়ে যাচ্ছিল, ফলে এই সুযোগে এরাও কিন্তু দেখেছে না, এইবার এইখানে যারা শাসক আছে এরা কিন্তু কি আলাদা আলাদা আবার বিভক্ত হয়ে গিয়েছে। ফলে এরা আবার এদিকে চলে আসলো আক্রমণ করার জন্য। তাহলে সব একটা ঘটনার পেছনে ঘটার অনেক কারণ হয়ে থাকে। তো এর ফলে ইন্দো গ্রিকরা কিন্তু হিন্দুকুশ পর্বত পেরিয়ে ভারতবর্ষের পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, এদিকে পাকিস্তানের এরিয়াগুলো তারা কিন্তু দখল করতে শুরু করে। তাহলে আশা করছি এই বিষয়গুলো সবার কমপ্লিট হয়েছে বোঝা, মানে এখানে কারো কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। যাই হোক, তাহলে আমরা আজকে ফরেন ইনভেশন সম্পর্কে জানার চেষ্টা করছি। সবার প্রথমে আমাদের কি ছিল? আমরা দেখেছি সবার প্রথমে আমরা জানবো ইন্দো গ্রিকদের সম্পর্কে। ইন্দো গ্রিক, তাহলে ইন্দো গ্রিকরা কেন এসেছিল এটা সবার কাছে ক্লিয়ার হয়েছে আশা করছি। তারা কেন ভারতবর্ষে প্রবেশ করেছিল?
হিন্দুকুশ পর্বত পেরিয়ে কেন তারা এসেছিল? কারণ তাদের ওপর যে চাপ পড়ছিল বাইরে থেকে। তাহলে এই ইন্দো গ্রিকরা কারা? এরা ছিল ব্যাকট্রিয়ান। এরা আসলে কারা ছিল? এরা ব্যাকট্রিয়ায় শাসন করত, ব্যাকট্রিয়ায়। এরা ছিল ব্যাকট্রিয়, এরা ব্যাকট্রিয়ায় শাসন করত। কোন নদীর তীরে? অক্সাস নদীর তীরে। অক্সাস নদীর তীরে এরা শাসন করত, ইন্দো গ্রিকরা। তাহলে এই যে ব্যাকট্রিয়া ছিল, এরা শাসন করত। এরা কোন এম্পায়ারের অধীনে ছিল? এই ব্যাকট্রিয়রা এরা সেলুসিড এম্পায়ারের অধীনে ছিল। তাহলে এই সেলুসাইড এম্পায়ার কি হচ্ছিল? দুর্বল হয়েছিল, দুর্বল হয়ে যাচ্ছিল। এদের শাসকরা দুর্বল হয়ে যাচ্ছিল, কারণ এদের চারদিক থেকে আক্রমণ হয়ে যাচ্ছে। ফলে এরা এরা কি করে? এরা হিন্দুকুশ পর্বত, হিন্দুকুশ পর্বত পেরিয়ে কোথায় করে? ভারতে প্রবেশ করে। কোন পর্বত পেরিয়ে? হিন্দুকুশ পর্বত পেরিয়ে ভারতে প্রবেশ করে। তাহলে এরা কোন সময়কালে? এরা অ্যারাউন্ড 200 BC। আমরা বলতে পারি এদের সময়কালটা সেকেন্ড সেঞ্চুরি বিসিতে এরা আক্রমণ শুরু করে এবং ভারতবর্ষে প্রবেশ করতে শুরু করে। আমরা দেখি যে অ্যারাউন্ড 200 বিসিতে গ্রিক শাসক বা গ্রিক রাজা ছিলেন ডিমেট্রিয়াস। কে ছিলেন? ডিমেট্রিয়াস। কারেন্ট চলে গিয়েছে, আমি এখনই লেফট হয়ে যাব আই থিঙ্ক। যাই হোক, আমরা তাহলে আবার ফিরে এসেছি। তো আমরা কি দেখেছিলাম যে এই ইন্দো গ্রিকরা হিন্দুকুশ পর্বত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে এবং ডিমেট্রিয়াস যে গ্রিক শাসক ছিল, সেই ডিমেট্রিয়াস কি করে? ভারতবর্ষের কিছু অঞ্চল দখল করে নেয়। যেমন আমরা দেখি ভারতবর্ষে সেই সময় আফগানিস্তান বা আমরা যে পাকিস্তান দেখেছি, সেই পাকিস্তান এগুলো ভারতবর্ষের অন্তর্গত ছিল। অর্থাৎ এই যে ডিমেট্রিয়াস ছিল রাজা, এই ডিমেট্রিয়াস আফগানিস্তান এবং পাঞ্জাব দখল করে নেয়। এই ডিমেট্রিয়াস কি করে? আফগানিস্তান এবং পাঞ্জাব, পাঞ্জাব কি করে? দখল করে নেয়। তাহলে ডিমেট্রিয়াস শক্তিশালী শাসক ছিল। এবার ধীরে ধীরে এরা আবার শক্তি এদের ক্ষয় হতে থাকে। অর্থাৎ এর পরবর্তী কিছু শাসক ছিল যাদের নাম আমরা সেরকম বা আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ নয় আমাদের পরীক্ষার জন্য। তবে আমাদের দুজন শাসকের নাম জানতে হবে, যে তাদের সম্পর্কে আমাদের একটু জানতে হবে। সেই দুজন শাসক বা তাদের সম্পর্কে জানার জন্য আমাদের কি করতে হবে? যে এই অ্যাপোলোকোটাস নাম শুনেছেন আপনারা আশা করছি। অ্যাপোলোকোটাস এবং মিনান্দার, এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম, যখন আমরা বৌদ্ধ ধর্ম পড়েছিলাম, সেখানে আমরা মিনান্দার সম্পর্কে জেনেছিলাম। মিনান্দার এরা এই শাসকের কী ছিল? এরা এই গ্রিকদেরই অধীনে ছিল এবং এই গ্রিকদের যে মিনান্দার, এরা সেনাপতি ছিল মিনান্দার এবং অ্যাপোলোকোটাস, এবং তাদেরকে পাঠানো হয়েছিল রাজ্য বিস্তারের জন্য। মিনান্দারকে মিনান্দার এবং অ্যাপোলো কোটাস
এদেরকে কোথায় পাঠানো হয়েছিল? এদেরকে ভারতবর্ষে পাঠানো হয়েছিল কি করার জন্য? রাজ্য বিস্তার করার জন্য। এইবার এদের মধ্যে আমরা মিনান্দার সম্পর্কে আমাদের একটু ভালোভাবে জানতে হবে। মিনান্দার যখন ভারতবর্ষে আসে তখন ভারতবর্ষে এই সময়কালটা আমরা কি দেখেছিলাম? এই সময়কালে বৌদ্ধ ধর্ম ছিল, তাই তো? বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম সম্পর্কে আমরা দেখেছিলাম। তো এই মিনান্দার সম্পর্কে আমরা জানি যে মিনান্দারের সাথে দেখা হয়েছিল কার? নাগসেনা, বৌদ্ধ সন্ন্যাসী নাগসেনা। মিনান্দারের সঙ্গে কার দেখা হয়? নাগসেনা, নাগসেন, বৌদ্ধ সন্ন্যাসী। বৌদ্ধ সন্ন্যাসী নাগসেনের সাথে দেখা হয়। এইবার এই মিনান্দার কিরকম ধরনের লোক ছিল? ইনি ছিল খুব এনথুসিয়াস্টিক। এবার ইনার সব কিছু সম্পর্কে জানার খুব আগ্রহ। কীরকম আগ্রহী লোক ছিলেন? এইবার নাগসেনের কাছ থেকে তার তার যে জীবন সম্পর্কে, এই জীবন সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন তার মাথায় ঘুরছিল। এইবার তার যে এতগুলো প্রশ্ন এবং সেই প্রশ্নের সঠিক উত্তর এবং আর মানে তুষ্টি করার মতো উত্তরগুলো সে কোথা থেকে পেয়েছিল? নাগসেনের কাছ থেকে পেয়েছিল। পরে মিনান্দারের যে প্রশ্নের উত্তর, অনেকগুলি প্রশ্ন তাদের মধ্যে যে বার্তালাপ হয়েছিল, হ্যাঁ, সেই সেই বার্তালাপগুলো একটি বইয়ে লেখা হয়েছিল। সেই বইয়ের নামটাও আমরা জানি, কোশ্চেন্স অফ মিনান্দার। ঠিক আছে, মিলিন্দ পান্হ বলা হয় সেটাকে। কি বলা হয়? মিলিন্দ মিলিন্দ পান্হ, মিলিন্দ পান্হ। তাহলে এই এই বইটিতে কি রয়েছে? মিলিন্দ পান্হ বইটিতে রয়েছে মিনান্দারের যে প্রশ্ন নাগসেনের কাছে এবং সেই উত্তর, তাদের যে কথোপকথন, তাদের যে বার্তালাপ, এগুলো সম্পর্কে এই মিলিন্দ পান্হ বইটিতে রয়েছে। তাহলে মিনান্দার শাসক, তিনি কি করতে এসেছিলেন? শাসন করতে এসেছিলেন। আরও নতুন এরিয়া, তিনি আরও নতুন এলাকা বিস্তার করতে এসেছিলেন, কিন্তু তিনি বৌদ্ধ সন্ন্যাসী হয়ে যান ধীরে ধীরে। ফলে তিনি বৌদ্ধদের অধীনে চলে আসে এবং তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন নাগসেনের দ্বারা প্রভাবিত হয়ে। তাহলে এর থেকে কিন্তু অনেক প্রশ্ন চলে আসে, তাহলে এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে কেন এই ইন্দো গ্রিক রুল ইম্পর্টেন্ট আমাদের হিস্ট্রি অফ ইন্ডিয়ার হিস্ট্রির জন্য কেন গুরুত্বপূর্ণ? কারণ এই এরা কি করেছিল? এই ইন্দো গ্রিকরা ভারতবর্ষে কয়েন ইস্যু করেছিল, কয়েন, মুদ্রা। এবং সেই মুদ্রাগুলিতে এরাই প্রথম, যেই মুদ্রাগুলিতে রাজাদের সম্পর্কে বর্ণনা রয়েছে, রাজা সম্পর্কে। তাহলে যেই রাজা, যেই মুদ্রা তার সময়কালে মুদ্রণ করা হয়েছে, সেগুলো সম্পর্কে, সেই মুদ্রায় সেই রাজা সম্পর্কে রয়েছে, ফলে আমরা সেই রাজা সম্পর্কে জানতে পারি। তাহলে তারা যে এই যে কয়েনগুলো ইস্যু করেছে, তারাই প্রথম এইভাবে কয়েন ইস্যু করেছে, যাদের যে সেই কয়েনগুলো থেকে আমরা সেই রাজাদের সম্পর্কে বিভিন্ন তথ্য আমরা জানতে পারি। এবং এরা কীরকম ধরনের কয়েন? এরা কিন্তু গোল্ড কয়েন, স্বর্ণ মুদ্রা, গোল্ড কয়েন ইস্যু করেছিল। ফার্স্ট এরাই গোল্ড কয়েন ইস্যু করেছিল। তাহলে এইভাবে ইন্দো গ্রিকরা কিন্তু ভারতবর্ষে ছড়িয়ে যেতে শুরু করে। আশা করছি ইন্দো গ্রিকদের সম্পর্কে আমাদের এইটুকু তথ্য সবার মনে থাকবে, বা এখানে কারো কোনো রকম সমস্যা নেই। তাহলে ইন্দো গ্রিকরাই প্রথম ভারতবর্ষে গোল্ড কয়েন ইস্যু করেছিল। তাহলে ইন্দো গ্রিকরা যখন শাসন করবে এই যে আফগানিস্তান, পাকিস্তান, ভারতবর্ষের পশ্চিম অংশ, উত্তর পশ্চিম অংশ, তাহলে এই জায়গায় তাদের নিশ্চয়ই কিছু ছাপ থেকে থাকবে, বা তাদের যে শিল্পকলা, এগুলো কিন্তু আমরা দেখতে পারবো। তাহলে গান্ধার স্কুল অফ আর্ট এগুলোর মধ্যে কিন্তু আমরা দেখতে পারি যে আফগানিস্তানের তক্ষশিলায় যে গান্ধার স্কুল অফ আর্ট রয়েছে, বা গান্ধার স্কুলগুলোতে রয়েছে, সেখানে কিন্তু যে গ্রিক স্থাপত্যের যে নিদর্শন, সেগুলোর কিন্তু একটা মেলবন্ধন আমরা সেগুলোতে দেখতে পারি। এটা আমরা পরবর্তীতে আবার দেখব, ঠিক আছে? যে প্রভাব, বিদেশি আক্রমণের যে প্রভাব, সেগুলো সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আবার জানব। তাহলে ইন্দো গ্রিকরা সম্পর্কে আশা করছি এইখানে কারো কোনো রকম সমস্যা নেই। তাহলে ইন্দো গ্রিকদের পর আমরা জানব, তাহলে প্রথমে ইন্দো গ্রিকরার পর কে শাসন করবে? কারা? শাকাস।
সাকাস বা সিনথিয়ান্স, যাদের কি বলে আমরা সিনথিয়ান্স। সিনথিয়ান্স। তাহলে ইন্দো গ্রিকদের পুরোপুরি রিপ্লেস করবে। রিপ্লেস কে করবে? ইন্দো গ্রিকদের রিপ্লেস করবে সাকাজ। ইন্দো গ্রিকদের। তাহলে সাকাজরা কাদের রিপ্লেস করে দেবে? ইন্দো গ্রিকদের। ইন্দো গ্রিকরা যারা উত্তর পশ্চিম ভারতে শাসন করছিল, এদেরকে পুরোপুরি এই জায়গা থেকে সরিয়ে কারা শাসন করতে শুরু করবে? সাকাজ। এদের অনেকগুলি ভাগ ছিল, এদের পাঁচটি ভাগ ছিল, এবং পাঁচটি ভাগ বিভিন্ন জায়গায় শাসন করতে শুরু করে। তাহলে এদের কয়টি ভাগ ছিল, কতগুলি ব্রাঞ্চ ছিল? পাঁচটি ভাগ ছিল। এদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভাগ ছিল পাঞ্জাব হরিয়ানার, অর্থাৎ ওয়েস্টার্ন ইন্ডিয়া। এই ওয়েস্টার্ন ইন্ডিয়া এরা খুব শক্তিশালী হয়ে ওঠে, এবং এদের একটি ভাগ এই ওয়েস্টার্ন ইন্ডিয়াতে কি করে? শাসন করতে শুরু করে। তো এদের পাঁচটি ভাগের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ভাগ কোনটা ছিল? যেটা হচ্ছে উত্তর পশ্চিম ভারতের, অর্থাৎ পাঞ্জাব বা হরিয়ানা এইসব অঞ্চলে যারা শাসন করতে শুরু করে, ওই ওয়েস্টার্ন ভাগটা পাঁচটি ব্রাঞ্চের মধ্যে। এদের সম্পর্কে আমাদের কি জানতে? এইবার এই সাকা রুলারদের মধ্যে সব থেকে ফেমাস সাকা রুলার সম্পর্কে আমরা এর আগের মাসে একটু জেনেছিলাম। তিনি কে ছিলেন? দ্য রুদ্রদামন। রুদ্রদামন প্রথম রুদ্রদামন। রুদ্রদামন সম্পর্কে আশা করছি অনেকেরই মনে আছে। রুদ্রদামন, তার সঙ্গে সাতবাহনদের কি হয়েছিল? যুদ্ধ হয়েছিল এবং তাদেরকে পরাজিত করেছিল। রুদ্রদামন সম্পর্কে আশা করছি সবার মনে আছে। হ্যালো। হুম, শোনা যাচ্ছে? হ্যালো। ওকে, ঠিক আছে। তাহলে এই যে পাঁচটি ব্রাঞ্চের মধ্যে ওয়েস্টার্ন ভাগ, সেই জায়গায় তারা একজন গুরুত্বপূর্ণ শাসক ছিলেন, তার নাম কি ছিল? রুদ্রদামন। রুদ্রদামন। রুদ্রদামন কি করেছিলেন? এর সঙ্গে কার যুদ্ধ হয়েছিল? রুদ্রদামনের সঙ্গে কিন্তু সাতবাহনদের যুদ্ধ হয়েছিল, এবং এই রুদ্রদামন ধীরে ধীরে তার যে বিস্তার এক্সপেন্ড করতে থাকে, তার যে এরিয়া, এক্সপেন্ড করতে থাকে, তার এরিয়া ধীরে ধীরে এক্সপেন্ড করতে থাকে, বিস্তার করতে থাকে। তিনি তিনি কোন জায়গাগুলো দখল করে নিয়েছিলেন তার সম্পর্কে আমরা জানি যে তিনি গুজরাট, কোঙ্কন, মালওয়া, কাঠিওয়ার, গুজরাট, কোঙ্কন, মালওয়া, কাঠিওয়ার, এই জায়গাগুলো তিনি দখল করে নিয়েছিলেন। তো এইভাবে রুদ্রদামন কি করে? ধীরে ধীরে তার এরিয়া বিস্তার করতে শুরু করে। তো আরও কিছু শাকা রুলার, তাদের সম্পর্কে আমরা জানি। তাদের নাম আমরা নাহাপনা, চাস্তানা, চাস্তানা, এদের সম্পর্কে আমরা, বা উষাব দেবা, তাদের সম্পর্কে আমরাও জানি। তো তাদের সম্পর্কে আমাদের সেরকম তথ্য আমরা পেয়ে থাকি না। তো আমাদের রুদ্রদামন সম্পর্কেই সব থেকে বেশি তথ্য পেয়ে থাকি, তাই তার সম্পর্কে আমার জানতে হবে। তো রুদ্রদামন আরও কী করেছিলেন? তার সময় কিছু গুরুত্বপূর্ণ ঘটনা কী ঘটেছিল, যে তিনি সেই সুদর্শন হ্রদ, কাথিয়াওয়ারের যে সুদর্শন হ্রদ, সেই সুদর্শন হ্রদ তিনি মেরামত করিয়েছিলেন। এটাই ছিল তার প্রধান কীর্তি। রুদ্রদামনের প্রধান কীর্তির মধ্যে কি পড়ে? কাথিয়াওয়ারের যে সুদর্শন হ্রদ, কিসের জন্য লেখা হচ্ছে না?
যাই হোক, পেনড্রাইভে একটু সমস্যা দেখা দিয়েছে। তো রুদ্রদমন কি করেছিল? রুদ্রদমন তিনি যে কাথিয়াওয়াড়ের যে সুদর্শন রথ, সেই সুদর্শন রথকে তিনি আবার সারিয়ে তুলেছিলেন বা মেরামত করেছিলেন, এবং এটাই ছিল তার প্রধান কাজ, বা তার যে প্রধান কাজগুলির মধ্যে একটি অন্যতম কাজ। এবং তিনি কিছু শিলালিপি লিখেছিলেন, যেগুলো কোন ভাষায় লিখেছিলেন? সংস্কৃতে লিখেছিলেন। কোন ভাষায় লিখেছিলেন? সংস্কৃতে। ঠিক আছে, তো এইটুকু আমাদের শাকাজদের সম্পর্কে জানতে হবে, যেগুলো কিন্তু আমাদের আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এছাড়াও কিছু যদি আমাদের এক্সট্রা ইনফরমেশন যেগুলো জানা উচিত, সেগুলো হচ্ছে কি, যে উজ্জয়িনের যে বিক্রমাদিত্য, তার সঙ্গেও তাদের কি যুদ্ধ হয়েছিল, এবং তারপর তিনি কিন্তু এই বিক্রমাদিত্য যে উপাধি, সেই বিক্রমাদিত্য উপাধি তিনি কিন্তু নিয়েছিলেন। ঠিক আছে, এর পরবর্তী সারা শাসক আসে, যারা গ্রেট রুলার ছিল, তারা কিন্তু এরপর থেকেই বিক্রমাদিত্য যে উপাধি, সেই উপাধি নিতে শুরু করে। ঠিক আছে, এইবার শাকাজদের পর, এবার ইন্দো গ্রিকরা যতটুকু জায়গা শাসন করত, শাকাজরা কিন্তু আরো বেশি বিস্তার করে তাদের যে সাম্রাজ্য, তাদের সাম্রাজ্য আরো এক্সপ্যান্ড করে। কিন্তু শাকাজদের পরে যারা আসবে, শাকাজদের যদি এদের পরাজিত করে, কারা আসবে? পার্থিয়ানরা। এবং পার্থিয়ানরা শাকাজদের সঙ্গে কিছু সময় একসঙ্গে শাসন করে, আমরা এটা দেখি। কিন্তু তারা পরবর্তীতে তারা কিন্তু আর সেরকম তাদের বিস্তার করতে পারেনি, তাদের যে সাম্রাজ্য বিস্তার করতে পারেনি। অর্থাৎ শাকাজদের কমপ্লিটলি তাদেরকে রিপ্লেস করে কারা চলে আসবে? পার্থিয়ানস, যাদেরকে আমরা পাহ্লাভাস মানে এদেরকে আমরা কি বলি? পল্লবও বলি। এরা কোথায় ছিল? এরা ইরানে ছিল, এবং এরা শাকাজদের কি করে? পরাজিত করে, এবং এরা উত্তর পশ্চিম ভারতবর্ষে শাসন করতে শুরু করে। কিন্তু শাকাজরা যতটুকু এরিয়ায় তারা তাদের বিস্তার করেছিল, তারা যেইটুকু জায়গা তারা শাসন করত, ততটুকু জায়গায় কিন্তু তারা শাসন করতে পারেনি। কারা? এই পার্থিয়ানসরা। ঠিক আছে, পার্থিয়ানদের সম্পর্কে আমরা কি তথ্য মনে রাখবো ইম্পর্টেন্ট? সেটা হচ্ছে, এই পার্থিয়ানদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ শাসক ছিলেন, তার নাম ছিল গন্ডোফার্নেস। এটাও পরীক্ষায় আসে যে গন্ডোফার্নেস কে ছিলেন। তো শাকা রুলার, ইন্দো গ্রিক রুলার, কুষাণ রুলার, পার্থিয়ান রুলার, সেক্ষেত্রে আমাদের জানতে হবে যে ইনি কে ছিলেন? পার্থিয়ান রুলার। সব থেকে ফেমাস পার্থিয়ান রুলার, পার্সিয়ান কিং কে ছিলেন? এই গন্ডোফার্নেস। এবং তার সময় কিন্তু সেন্ট থমাস এসেছিলেন, ঠিক আছে, ভারতবর্ষে। কেন? খ্রিস্টানিটি, অর্থাৎ খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য সেন্ট থমাস খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য এসেছিলেন। কার সময়ে? এই গন্ডোফার্নেসের সময়ে। এক্সট্রিমলি সরি, লেখা হচ্ছে না। যাই হোক, তাহলে পার্থিয়ানদের সম্পর্কে আমাদের কি জানতে হবে? এরা হচ্ছে ফার্স্ট সেঞ্চুরি, অর্থাৎ প্রথম খ্রিস্টপূর্বাব্দ থেকে এরা মোটামুটি প্রথম খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল এরা কিছুদিন শাসন করে। এবং পার্থিয়ানদের কি করবে? পুরোপুরিভাবে সরিয়ে দিয়ে পার্থিয়ানদের রিপ্লেস করবে কারা? কুষাণরা আসবে, এবং কুষাণরা ধীরে ধীরে ভারতবর্ষে তাদের বিস্তার, এবং এই পার্থিয়ানরা যতটুকু সাম্রাজ্য বিস্তার করেছিল, এর থেকে অনেক বেশি কুষাণরা সাম্রাজ্য বিস্তার করবে পুনরায়। তাহলে মানে আমরা যদি অ্যাকর্ডিংলি দেখি, তাহলে সব থেকে প্রথম দিকে ইন্দো গ্রিকরা যতটুকু শক্তিশালী ছিল, শাকাজরা তাদের থেকে আরও বেশি শক্তিশালী ছিল। কিন্তু পরবর্তীকালে পার্থিয়ানরা সেরকমভাবে তাদের এরিয়া বিস্তার করতে পারেনি, এক্সপ্যান্ড করতে পারেনি। তবে আফটার দি পার্থিয়ানস, যখন এই কুষাণরা এসেছিল, এরা কিন্তু আরও অনেক বিস্তার করেছিল, এবং এরা অনেক শক্তিশালী শাসক ছিল। এই কুষাণরা কারা ছিল? এরা হচ্ছে যে ইউচি ট্রাইব, ইউচি ক্ল্যান সম্পর্কে আমরা দেখেছিলাম, মধ্য এশিয়ার ইউচি ক্ল্যান। সেই ইউচি ক্ল্যানের যে অনেকগুলি শাখা ছিল, তার মধ্যে একটি শাখা এই কুষাণরা। তাহলে কুষাণরা কারা ছিল? কুষাণরা এই ইউচি গোষ্ঠী, সেই ইউচি গোষ্ঠীর একটি ভাগ এই কুষাণরা। এবং এরা কোথায় চলে আসে? এদের
পরাজিত করে এরা উত্তর পশ্চিম ভারতবর্ষে তাদের এরিয়া বিস্তার করতে থাকে এবং তারা যে সিন্ধু নদী, সেই সিন্ধু নদী থেকে এবং মধ্য ভারতের গঙ্গা নদীর পর্যন্ত এরা কি করে শাসন করতে এবং এদের এরিয়া বিস্তার করতে শুরু করে। তাহলে এদের এরিয়াটা কিন্তু ভালো করে আমাদের একবার দেখা প্রয়োজন। এই কুষাণদের সম্পর্কে আমাদের একটু ভালোভাবে জানতে হবে। তাহলে কুষাণরা কাদের রিপ্লেস করে চলে আসছো? পার্থিয়ানসদের। পার্থিয়ানসদের গুরুত্বপূর্ণ শাসক কে ছিলেন? গন্ডোফার্নাস। ঠিক আছে, কুষাণদের সময়কাল হচ্ছে 1st সেঞ্চুরি এডি, অর্থাৎ প্রথম খ্রিস্টাব্দ থেকে 3rd সেঞ্চুরি এডি পর্যন্ত, তৃতীয় খ্রিস্টাব্দ পর্যন্ত। তাহলে এরপর পার্থিয়ানদের পর কারা আসবে? কুষাণ। তাহলে আমরা এখন জানবো কুষাণদের সম্পর্কে। প্লিজ নোট করবে কুষাণস। তাহলে এই কুষাণদের সম্পর্কে আমরা এখন জানবো। তাহলে কুষাণদের সময়কালটা কি? সময়কালটা যদি বলি আমরা 1st সেঞ্চুরি এডি থেকে 3rd সেঞ্চুরি এডি পর্যন্ত যে সময়কাল, এই সময়কালে কুষাণরা শাসন করেছে। এই কুষাণরা কাদের পরাজিত করে? পার্থিয়ানদের পরাজিত করে কুষাণরা শাসন শুরু করে। এবং এরা কোন জাতির ছিল? এরা ইউচি জাতিরই একটি ভাগ। ইউচি ক্ল্যান এর একটি ভাগ। ঠিক আছে, তাহলে সবার প্রথম পয়েন্টটা আমরা কি দেখলাম? এরা কাদের রিপ্লেস করো? পার্থিয়ানসদের। পার্থিয়ানস রিপ্লেসড বাই কুষাণস। তাহলে কুষাণরা পার্থিয়ানদের কি করলো? পরাজিত করে তারা নর্থ ওয়েস্ট ইন্ডিয়ায় এরা কি করে? শাসন করতে শুরু করে। নর্থ ওয়েস্ট ইন্ডিয়াতে শাসন শুরু করে এবং তাদের এরিয়া, তাদের যে সাম্রাজ্য কি করে? এক্সপ্যান্ড করতে শুরু করে। তো সাম্রাজ্য এক্সপ্যান্ড করছে নর্থ ওয়েস্ট ইন্ডিয়ায়, এবং এরা কি করবে? তাহলে নর্থ ওয়েস্টের সাথে সাথে এরা ধীরে ধীরে ভারতবর্ষের মধ্য দিকে, অর্থাৎ এদের শাসন আমরা দেখব সিন্ধু থেকে গঙ্গা পর্যন্ত এদের বিস্তার বা এদের শাসন আমরা দেখব। তাহলে সিন্ধু উপত্যকা থেকে গঙ্গা উপত্যকা পর্যন্ত এদের শাসন ধীরে ধীরে বিস্তার করতে থাকবে। এইবার এই যে কুষাণ বংশ, এদের ফাউন্ডার কে? এদের ফাউন্ডার সম্পর্কে যদি আমাদের জানতে পারি, সেক্ষেত্রে আমরা দেখব এই কুষাণদের ফাউন্ডার ছিলেন কুজুল কদফিসেস। বা এই জায়গায় বিভিন্ন তথ্য একটু এটার মধ্যে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে, বা এদের বলা হয় যে এরা দুই ভাগে ভাগ হয়েছিল। ঠিক আছে, তো সেটাও আমি বলছি। তো সবার প্রথমে যদি আমরা মানে এই প্রতিষ্ঠাতার কথা বলি বা ফাউন্ডারের কথা বলি, ফাউন্ডেড বাই কদফিসেস ফার্স্ট, বা যাকে বলা হয় কুজুল কদফিসেস বা কুজুলা কদফিসেস। ঠিক আছে, এই কুজুল কদফিসেস কুষাণদের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, কুজুল কদফিসেসের পর কদফিসেস টু। ঠিক আছে, কদফিসেস টু, বা যাকে বলা হয় ভীমা কদফিসেস।
কদফিসেস, ঠিক আছে, ভীমা কদফিসেস তিনি এর পরবর্তী শাসক ছিলেন। এবং তিনিও কি করেছিলেন, গোল্ড কয়েন ইস্যু করেছিলেন, গোল্ড কয়েন্স ইস্যু করেছিলেন। এবং এদের যে গোল্ড কয়েনগুলো ছিল, এইগুলো কীরকম ছিল, অনেক পিওর ছিল। অর্থাৎ কুষাণরা যে গোল্ড কয়েনগুলো ইস্যু করেছিল তাদের সময়ে, সেগুলো অনেক পিওর ছিল। যদিও গুপ্ত সময়ে, পরবর্তী বা গুপ্ত যুগ যখন আমরা পড়ব এর পরবর্তীতে কুষাণদের পর, সেই গুপ্ত যুগে আমরা দেখব যে ব্যাপক পরিমাণে সোনার মুদ্রার ব্যবহার হয়। তবে সেই সময়ের যে পিউরিটির যদি দিক থেকে আমরা বলি, মানে পিউরিটির দিক থেকে সব থেকে বেশি কুষাণদের যে মুদ্রাগুলো ছিল এগুলো অনেক বেশি পিওর ছিল। অর্থাৎ এগুলোর মধ্যে কোনো রকম ভেজাল ছিল না, ঠিক আছে, পিওর গোল্ড দিয়ে তৈরি ছিল, ঠিক আছে। কাদের সময়? কুষাণদের সময়। আশা করছি এইটুকু সবার মাথায় গেঁথে গিয়েছে। ফাউন্ডেড বাই কদফিসেস 1 বা কুজুল কদফিসেস, এর পরবর্তী শাসক কদফিসেস 2 বা ভীমা কদফিসেস। তো এই ভীমা কদফিসেসের পুত্র ছিল কনিষ্ক, ঠিক আছে। এটা আমরা কোথা থেকে জানতে পারি? আমরা একটি ইনস্ক্রিপশন থেকে জানতে পারি, ঠিক আছে। আমরা রাবাতাক ইনস্ক্রিপশন থেকে, রাবাতাক ইনস্ক্রিপশন, রাবাতাক ইনস্ক্রিপশন, এটি থেকে আমরা জানতে পারি যে কনিষ্ক ভীমা কদফিসেসেরই পুত্র ছিল, ঠিক আছে। তাহলে এই যে রাবাতাক ইনস্ক্রিপশন, এটি কিন্তু অনেক সময় চলে আসে, এটা কোথায় ছিল? এটা ছিল রাবাতাক ভিলেজে, যেটা হচ্ছে বালগান বা বাগলান প্রভিন্স, যেটি কোথায় রয়েছে? আফগানিস্তানে রয়েছে। অর্থাৎ রাবাতাক ইনস্ক্রিপশন কোথায়? এটা আফগানিস্তানের একটি গ্রাম, আফগানিস্তানের একটি গ্রাম, রাবাতাক ভিলেজ বা রাবাতাক গ্রাম, যেটি কিন্তু, যে অনেকগুলো প্রভিন্স, সেই সময় প্রভিন্স ছিল, সেই বাগলান প্রভিন্সের আফগানিস্তানের রাবাতাক ভিলেজেই এই রাবাতাক ইনস্ক্রিপশনটি কিন্তু রয়েছে। এটি থেকে আমরা জানতে পারি যে কনিষ্ক ভীমা কদফিসেসেরই। তাহলে কনিষ্ক কে ছিলেন? এই কুষাণদের শ্রেষ্ঠ ফেমাস রুলার কনিষ্কের তাহলে বাবা কে ছিল? ভীমা কদফিসেস বা কদফিসেস 2। ভীমা কদফিসেস, ফাদার অফ কনিষ্কা, ঠিক আছে। এইবার কনিষ্ক আরও শক্তিশালী রাজা হয়ে উঠেছিল ভীমা কদফিসেসের পর। তাহলে কনিষ্ক আরও যখন শক্তিশালী হয়ে ওঠে, অর্থাৎ এর পাওয়ার আরও বৃদ্ধি পায়। পাওয়ার বৃদ্ধি পেলে এ কী করবে? এর যে সাম্রাজ্য, এরিয়া কি হবে? আরও এক্সপেন্ড করবে, আরও বিস্তার হবে। এবং কনিষ্কের সময় কি হয়? কনিষ্কের সময় এই কুষাণদের সব থেকে শক্তি বৃদ্ধি হয় এবং রাজ্য বিস্তার হয় ধীরে ধীরে উত্তর ভারতে। অর্থাৎ ভারতবর্ষের যে উত্তর দিকে, অর্থাৎ প্রথম দিকে পশ্চিম ভারত থেকে শুরু হয়েছিল, পশ্চিম ভারত থেকে ধীরে ধীরে মধ্য ভারতে বা উত্তর ভারতে গঙ্গার উপত্যকা পর্যন্ত বিস্তার হয়ে যায় তাদের। কেন? কারণ কনিষ্ক ছিল গ্রেট রুলার। এই ধীরে ধীরে নিজের পাওয়ার বৃদ্ধি করে এবং নিজের পাওয়ার বৃদ্ধি ফলে নিজের যে এরিয়া, সেই এরিয়া বিস্তার করতে শুরু করে। এইভাবে কিন্তু কনিষ্ক দ্য গ্রেট রুলার হয়ে ওঠে কুষাণদের মধ্যে, ঠিক আছে। এবার কুষাণদের সম্পর্কে আমাদের কি জানতে হবে? যে এই কুষাণরা কি করেছিল? এই কুষাণরা গোল্ড কয়েন এরাও কি করেছিল? গোল্ড কয়েন ইস্যু করেছিল। এবং এই কয়েনগুলো কী ছিল? পিওর ছিল, অনেক কিরকম ছিল? পিওর ছিল। কাদের তুলনায়? যদি আমরা তুলনা করি সেক্ষেত্রে কাদের তুলনায়? কি বললাম? গুপ্তদের তুলনায়। গুপ্ত সময়ে, গুপ্ত যুগে যে স্বর্ণ মুদ্রাগুলো প্রচলন হয়েছিল,
তার থেকে অনেক পিওর ছিল কুষাণদের সময়ে যে গোল্ড কয়েন্সগুলো ইস্যু করা হয়েছিল। ঠিক আছে, এবার এদের কুষাণদের ক্যাপিটাল সম্পর্কে আমাদের একটু জানা উচিত, যে এদের ক্যাপিটাল কি ছিল, এদের রাজধানী কি ছিল। এদের রাজধানী, দুটো রাজধানী সম্পর্কে আমরা জানতে পারি। একটি রাজধানী হচ্ছে পেশোয়ার, আরেকটি ছিল মথুরা। ঠিক আছে, তাহলে এদের দুটি রাজধানী সম্পর্কে আমরা জানতে পারি। একটি হচ্ছে পেশাওয়ার, আরেকটি সম্পর্কে আমরা জানতে পারি সেটা হচ্ছে মথুরা। তাহলে দুটো রাজধানী সম্পর্কে এদের আমরা জানতে পারি। তাহলে এদের যে ক্যাপিটাল ছিল, ক্যাপিটালগুলো অনেক উন্নত ছিল, এবং এদের মেন রাজা, ফেমাস রুলার কে ছিল? এদের ফেমাস রুলার ছিল কনিষ্ক। এই কনিষ্ক ছিল ফেমাস রুলার। এই কনিষ্ককেই কি বলা হতো? সেকেন্ড অশোক, দ্বিতীয় অশোক। তাকে, তিনি কি নামে পরিচিত ছিল? সেকেন্ড অশোক। অর্থাৎ অশোকের পরবর্তী সময়ে এই কনিষ্ক আবার পুনরায় মৌর্য সাম্রাজ্যের মতো আবার সারা ভারতবর্ষে তিনি বিস্তার করতে শুরু, অর্থাৎ স্পেশালি উত্তর ভারতে তিনি তার সাম্রাজ্য বিস্তার করে, ফলে আরেকটা ইউনিটি, নতুন ইউনিটি আবার তৈরি করতে পারে। ফলে ফলে কিন্তু তাকে সেকেন্ড অশোক বলা হয়, এবং তিনি অশোকের মতো প্রথম দিকে খুব কি করেছিলেন? এগ্রেসিভ নীতি পালন করেছিলেন, তাই কিন্তু তাকে কি বলা হয়? সেকেন্ড অশোকও বলা হয়। এবার তার সময় থেকে আমরা সব থেকে গুরুত্বপূর্ণ একটা ঘটনা জানতে পারি, সেটা হচ্ছে কি, তার সময় থেকে যে শাকা এরা যেটাকে বলা হয়, 78 এডি থেকে আমরা জানতে পারি। তিনি, তার যে সময়কালটা, সেই সময়কালটা 78 এডি। ঠিক আছে, এই 78 থেকে এডি থেকে আমরা কি জানতে পারি? সাকা এরা, সাকা এরা, এই যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডার সেই থেকে কিন্তু শুরু হয়। 78 এডি। ঠিক আছে, আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটা আমাদের জানা প্রয়োজন, বা এটা আমরা আগের ক্লাসেও জেনেছিলাম, যে তার সময়, কনিষ্কর সময় আমরা যখন বৌদ্ধ ধর্ম পড়েছিলাম, তখন কিন্তু আমরা দেখেছিলাম যে বৌদ্ধ ধর্মের যে 4টি বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল, তার মধ্যে যে চতুর্থ বুদ্ধিস্ট কাউন্সিল, চতুর্থ বৌদ্ধ সভা হয়েছিল, ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল কার সময় হয়েছিল? ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল কার সময় হয়েছিল? কনিষ্কর সময় হয়েছিল, তাই তো? যেটি কোথায় হয়েছিল? যেটিকে বলা হয় কুন্দলবন, যেটি কাশ্মীরে। এটা নিয়ে অনেক দ্বন্দ্ব রয়েছে, তবে আমরা এটাই পড়বো যে কুন্দলবন কাশ্মীরে রয়েছে। ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল কুন্দলবন, কাশ্মীর। কুন্দলবন কাশ্মীরে হয়েছিল কার সময়কালে? কনিষ্কের সময়কালে, এবং তিনি প্যাট্রোনেজ করেছিলেন এই যে ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল। তো এর যে সময়কাল, এই সময়কাল নিয়ে কিন্তু কোনো যে কোনো জায়গায় আমরা 78 এডি পেয়ে থাকি, বা কোনো কোনো জায়গায় আমরা 72 এডি পেয়ে থাকি। ঠিক আছে, ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিলের যে সময়কালটি। এবং ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিলে কি হয়েছিল? আশা করছি অনেকেরই মনে আছে যে বৌদ্ধ ধর্ম দুটি ভাগে ভাগ হয়েছিল। সেই দুটি ভাগ কি কি ছিল? কারো কি মনে আছে? বুদ্ধিজম দুটি ভাগে ভাগ হয়েছিল। হ্যাঁ, একটি হচ্ছিল মহায়ান, একটি ছিল হিনয়ান। মহায়ানা, একটা ছিল হিনয়ানা। একটা হচ্ছে গ্রেটার ভেহিকেল, আর একটা হচ্ছে লেসার ভেহিকেল, তাই তো? মহায়ানা মিন্স গ্রেটার ভেহিকেল, অ্যান্ড হিনয়ানা মিন্স লেসার ভেহিকেল। আশা করছি এগুলোও মনে আছে সবার। এইবার আরেকটা ইম্পর্টেন্ট তথ্য আমাদের মনে রাখতে হবে, এই যে কুষাণ, এই কুষাণরা কি করেছিল? সেই সময় সিল্ক রুট, যেটা এখনও সিল্ক রুট আছে, যেটা আমাদের ভারতবর্ষের ওপর দিয়ে বা সিকিমের ওপর দিয়ে চলে গিয়েছে, তিব্বত দিয়ে। ঠিক আছে, সেই
সেই সিল্ক রুটের ওপর কিন্তু এদের কি ছিল, এদের কবজা ছিল। ফলে এই কুষাণরা এই সিল্ক রুটের ওপর থেকে ট্যাক্স কালেক্ট করতো। তাদের যে তাহলে মেজর একটা ইনকাম সোর্স, তাহলে ইনকাম সোর্সের কথা যদি বলি, তাহলে ইনকাম সোর্সের কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে আমরা কি দেখব, এই যে সিল্ক রুট ছিল, সেই সিল্ক রুট থেকে এদের ইনকাম, একটা বড় সড়ো ইনকাম কোথা থেকে আসতো, এই সিল্ক রুট থেকে, যেটা কোথা দিয়ে চলে গিয়েছে, চায়না দিয়ে। অর্থাৎ বর্তমান তো সেটা চায়নাই, যেটা তিব্বতকে কে গ্রহণ করে রেখেছে, চায়না। যেটা কোথায় গিয়েছে, ইরানের দিকে চলে গিয়েছে, তাই তো। তাহলে এই যে সিল্ক রুট, সেই সিল্ক রুটকে কাদের অধীনে ছিল, কুষাণদের, এবং তারা এটাকে কন্ট্রোল করতো। সিল্ক রুট কন্ট্রোল করতো কারা, কুষাণরা। ফলে কি সেখান থেকে তারা কি কালেক্ট করতে পারতো, ট্যাক্স কালেক্ট করতো, ইনকাম হতো। ঠিক আছে, তো এইসব গুরুত্বপূর্ণ তথ্য আমাদের কিন্তু জানতে হবে। এইবার আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানা উচিত, যেটা হচ্ছে এই যে কনিষ্ক, তার সময়ে তার সভায় কিন্তু কিছু গুরুত্বপূর্ণ নাম আমাদের জানতে হবে। তার সভায় যারা অলংকার বা অলঙ্কৃত করতেন তার রাজসভা, কে কে ছিল, বসুমিত্র, অশ্বঘোষ, নাগার্জুন, চরক। নামগুলো আমরা সবাই আশা করছি নামগুলো সম্পর্কে আমরা পরিচিত। ঠিক আছে, এরা বিভিন্ন বই লিখেছিলেন, এবং তারা বিভিন্ন সায়েন্টিফিক বিভিন্ন তথ্যের সঙ্গে তারা যুক্ত, এবং সেগুলোও কিন্তু আমাদের জানতে হবে। বা অর্থাৎ এর পরবর্তীতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই যে বাইরের থেকে এদের আক্রমণ, এই বাইরের আক্রমণ ফলে যে প্রভাবটা পড়েছিল, সেই প্রভাব সম্পর্কেও কিন্তু আমাদের জানতে হবে, তখন আমরা এদের সম্পর্কে জানবো। ঠিক আছে, তাহলে তার রাজসভায় অলঙ্কৃত কারা করতেন, চরক, ঠিক আছে, বসুমিত্র, অশ্বঘোষ, ঠিক আছে, তারা কিন্তু তার রাজসভা অলঙ্কৃত করতেন। এবং শেষ গুরুত্বপূর্ণ কুষাণ শাসকের কথা যদি বলি, সেক্ষেত্রে আমরা কার নাম জানবো, বাসুদেবা ওয়ান। ঠিক আছে, শেষ গুরুত্বপূর্ণ শাসক কে ছিলেন, বাসুদেবা ওয়ান, লাস্ট ফেমাস রুলার। ঠিক আছে, তো আজকে আমরা এই পর্যন্তই জানলাম। ঠিক আছে, আমাদের ফরেন ইনভেশন অলমোস্ট শেষ, শুধু আমরা এর যে এর প্রভাবটা কি পড়েছিল ভারতবর্ষে, সেই সম্পর্কে আমরা জানবো, এবং পরবর্তী ক্লাসে কিন্তু আমরা গুপ্ত পিরিয়ড শুরু করব। ঠিক আছে, আশা করছি এইটুকু সবার ক্লিয়ার, কারো কোনো রকম সমস্যা নেই। ঠিক আছে, তো এইটুকু ছিল আজকে আমাদের ক্লাস।